নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পঞ্চাশ বছরের পুরনো সরকারি নীতির পরিবর্তনের দাবিতে কৃষি অধিকর্তার দপ্তরে সার ব্যবসায়ীদের বিক্ষোভ। ধূপগুড়িতে পুলিশের অভিযানে 16,800 নেশার ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার 2। শিকারপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ, তৃণমূল নেতাদের লক্ষ্য করে জিন থেরাপি। এবার আসছে বিস্তারিত সংবাদে। 50 বছরের পুরনো সরকারি নীতির পরিবর্তনের দাবিতে কৃষি অধিকর্তার দফতরে সার ব্যবসায়ীদের বিক্ষোভ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার সার ব্যবসায়ীরা মঙ্গলবার কৃষি অধিকর্তার দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পশ্চিমবঙ্গ সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সার বিক্রি নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়। সমিতির দাবি, গত 50 বছরে সরকারি নীতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হওয়ায় বর্তমান বাজার পরিস্থিতির ন্যায্য মূল্যে রাসায়নিক সার বিক্রি করা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরা অভিযোগ করেন, পুরনো নীতির কারণে সার বিক্রেতাদের নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে, যার প্রভাব কৃষক ও কৃষি ব্যবস্থার উপরও পড়ছে। এই বিক্ষোভে পশ্চিমবঙ্গ সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সরকারের কাছে দ্রুত নীতিগত পরিবর্তনের দাবি জানান। কালোবাজারি বলতে কিছু নয়, এখানে একটা যেটা সিস্টেম আছে যে আমাদের এক পয়েন্ট থেকে হোলসেলাররা যখন মালটা নিয়ে যায় এবং সেখান থেকে রিটেল ডিলাররা যখন তার কাউন্টারে নিয়ে যায়, সেই মালটা এমআরপির থেকে নিচে 50, উপরে 100 টাকা উপরে পৌঁছায়, যার জন্য রিটেলাররা কোনোভাবেই সেই মালটা এমআরপিতে বিক্রি করতে পারে না। তার সঙ্গেও কিছু ভর্তুকিযুক্ত সারের সঙ্গে কৃষি উপকরণ যেগুলো নন সাবসিডাইজ ফার্টিলাইজার, সেগুলো বিভিন্ন কোম্পানি দেয়, সেটা চাষিরা সেই সমস্ত সাবসিডাইজ নন সাবসিডাইজ মালটা নিতে চায় না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার আছে যে আমাদের এখানে চাষিরা যে সমস্ত সার, যেরকম 10-26, ডিএপি, ইউরিয়া, ফসফেট, পটাশ এইগুলো ব্যবহার করতে ইচ্ছুক, এর সঙ্গে এমন কোনো ফার্টিলাইজার এখানে কোম্পানিগুলো দেয় যেটা ডিস্ট্রিবিউটররা, রিটেলাররা নিতে বাধ্য হয়, সেগুলো চাষিরা অ্যাকসেপ্ট করে না। সেই মালটা বিক্রি করতে খুব অসুবিধা হয়। সেই জন্য সেই সারের সঙ্গে অল্টারনেটিভ সার আমাদের জোর করে দিতে হয় চাষিকে। এই একটা বিরাট প্রবলেম। তো আমরা কৃষি দপ্তরের কাছে এটা অনুরোধ, যেহেতু জেলা কৃষি দপ্তরই চাষির চাহিদা মতো ইন্ডিয়ান পাঠায় রাজ্যকে, এবং কোম্পানিগুলো সেই ইন্ডিয়ান মতোই মালটা পাঠায়। আমরা জেলা আধিকারিকদের এইভাবে অনুরোধ করব, তারা যেন চাষির চাহিদা মোতাবেক যে সমস্ত সার চাষিরা এখানে ব্যবহার করে ইচ্ছুক, অভ্যস্ত, তারা যেন সেই সমস্ত সারই ইন্ডিয়ান দেয় এবং আমার কোম্পানিগুলো সেই সমস্ত সারই যেন এখানে নিয়ে আসে। মানে চাষির চাহিদার বাইরে, এক্সপেরিয়েন্সের বাইরে যেন কোনো সার এখানে আনা হয় না। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। বেতন পেনশনের দাবিতে পৌরসভায় আবর্জনা ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের। ঘটনাস্থলে পুলিশ। মাসের পর মাস নিয়মিত বেতন না পাওয়া, অবসরের পরও দীর্ঘদিন পেনশন হাতে না আসা এবং বারবার আশ্বাসের পরও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীরা। মঙ্গলবার তারা পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে পৌরসভা চত্বরে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ চলাকালীন শহর থেকে সংগ্রহ করা আবর্জনা পৌরসভার দফতরের সামনে ফেলে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। সাফাই কর্মীদের অভিযোগ, 1-2 দিন নয়, মাসের পর মাস ধরে শুধুই আশ্বাস মিলেছে। নিয়মিত বেতন না পাওয়ায় সংসার চালানো দায় হয়ে পড়েছে। স্থানীয় অনেক ক্ষুদ্র ব্যবসায়ীও ধার দিতে অনিচ্ছুক হওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তাদের। অন্যদিকে কর্মীদের একাংশের দাবি, প্রায় 2 বছর আগে অবসর নেওয়ার পরও এখনও পেনশনের টাকা পাননি। তাদের অভিযোগ, পুরসভার তরফে জানানো হয়েছে প্রয়োজনীয় নথি হারিয়ে যাওয়ায় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
যারা প্রতিদিন ভোর থেকে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করেন সেই কর্মীদেরই আজ বেতন, পেনশন এবং অন্যান্য প্রাপ্য সুবিধার দাবিতে আন্দোলনে পথে নামতে হয়েছে। তাদের অভিযোগ, বারবার শুধু নতুন তারিখ দিয়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সমস্যার কোনো সমাধান হয়নি। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য পৌরসভা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা দ্রুত বকেয়া বেতন, পেনশন এবং অন্যান্য প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। বিগত 2 বছর থেকে আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে। তারপরে আমরা আন্দোলন করি, যখনই 5-7 করে আসা হয় তারপরে আমরা ভাবি যে এবার আশ্বাস দিচ্ছে, পরের বার আশ্বাস দিচ্ছে। তারপরে ডাইরেনিং কেস আদার্স মিউনিসিপ্যালিটিতে হয়ে যাচ্ছে ডাইরেনিং কেস, কিন্তু জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি ডাইরেনিং কেস হচ্ছে না। যারা বাবা মারা গেছে, হ্যাঁ, যারা বাবা মারা গেছে, আমাদের ডিএম অফিসে যখন ডাইরেনিং কেস নিয়ে কথা বলছিলাম, ডিএম বলছিল নিয়ে আসো, আমরা ইন্টারভিউ সব কিছু হয়েছিল ডাইরেনিং এ। তারপরে এই চেয়ারম্যান আসার পর কোনো কিছু খুঁজে দেখা হচ্ছে না। এই মাইনাগুলো বাকি পড়ছে কেন? মায়নাগুলো বাকি পড়তেছে, আর যে স্যানিটারি ডিপার্টমেন্টের চুরি হচ্ছে, চুরিটা বন্ধ করলে মায়না হবে। চুরিটা বন্ধ করতেছে না। যে স্যানিটারি ডিপার্টমেন্টের ড্রাইভার নয়, তিনি তেল বিক্রি করছে, এটা চোখে দেখা। এই চুরিগুলো বন্ধ করা হোক, তারপরে মিউনিসিপ্যালিটি বেতন ঠিকঠাক হবে। আজকে আপনাদের দাবি কি? আজকে আমাদের পেনশন 3 মাসে আটকানো রয়েছে, মিউনিসিপ্যালিটি বেতন রয়েছে 3 মাসের, গ্র্যাজুইটি এরিয়া এগুলো কিছুই দেওয়া হচ্ছে না, ভাউতা দেওয়া হচ্ছে। প্লাস আমার ঠাকুমার আমি 2 বছর আগে রিসিভ করিয়েছি, কাগজটা হারিয়ে যায়, এখান থেকে কাগজ খুঁজে পায় না, কোথায় কি হলো। পেনশন দেওয়ার জন্য, পেনশনের এরিয়া, গ্র্যাজুইটি এগুলো দেওয়ার জন্য, মাইনা দেওয়ার জন্য কিছু না। টাকা পাঠাচ্ছে না আমাদের, তো কেন দিবে না? আমার লোক মরে যাচ্ছে, তার টাকা নাই, পয়সা নাই। আমার স্বামী রিটায়ার, বিছনায় পড়ে আছে, পেনশনের টাকাগুলো দেয়নি না, কোনো টাকা পায়নি। 9,80,000 টাকা একটা পয়সা পায়নি। কতদিন আগে রিটায়ার হয়েছে? 5 বছর হয়ে গেল, এখনো টাকা পায়নি। টাকার জন্য ভিক্ষা চাইতে আসি, লোকদেরকে ধরে নিয়ে আসি, ফান্ডের টাকাই নাই, তো টাকা আসে কোথা থেকে? সরকার টাকা পাঠায় না, সব জায়গায় তো টাকা পাঠাচ্ছে। আমাদের কি হচ্ছে? কোথায় যায়? কোথায় যায়? চেয়ারম্যান তো আমাদেরকে কৈফিয়ত দিবে, তো কোথায় যায় না যায় আমরা কি জানি? কোথায় গেল? এতদিন তো ঠিকই চলতেছিল, এই যখন থেকে আসছে তখন থেকে আমাদের উপর অত্যাচার। পেনশন সরকারের আছে, পেনশন আটকায়, পেনশন করে 10 টাকা দিল। বলছি আজকে আপনার পাশে যে তথ্যটা ওনারা বলছেন যে ওনারা বেতন পাচ্ছে না, সেটা একদম সর্বৈবভাবে মিথ্যা। তার কারণ হচ্ছে গত মাসের 30 তারিখে ওরা 1 তারিখ ওরা বেতন পেয়েছে, আর এই মাসের 31 তারিখের মধ্যে ওনারা আবার বেতন পেয়ে যাবেন। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রিগার্ডিং আপনার যে পেনশন, এটা কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, রাজ্য সরকারের কাছ থেকে আমরা 2,34,00,000 টাকা আমাদের পাওনা থাকে। নতুন রাজ্য সরকার এসেছেন এবং তারা যখন 2,34,00,000 টাকা ডিসবার্স করবেন, সেক্ষেত্রে পেনশনটাও রেগুলারাইজ হয়ে যাবে। তার মধ্যেও আমরা কিন্তু এই মাসের 15 তারিখে আমরা পেনশনারদের কিন্তু পেনশন দিয়েছি। এবং একটা সবচেয়ে বড় কথা, যেটা জলপাইগুড়ি পৌরসভা অনেক বহু বছর ধরে একটা মানবিক দিক দিয়েছে, যার পিপিও আসবে না সেক্ষেত্রে তাদেরকে প্রভিশনাল পেনশন 6 মাস দেওয়া যেতে পারে, তারপর সাবজেক্ট টু এক্সটেনশন 1 বছর। সেখানে আমরা যাদের পিপিও আসেন অনেক জটিলতার কারণে, যারা বাম আমলে চাকরি পেয়েছিলেন বা তারপরে কংগ্রেস আমলেও যারা চাকরি পেয়েছিলেন, তাদের যে পিপিওর জটিলতা রয়েছে, সেই সময় কাগজপত্র ডকুমেন্টেশন সঠিক ছিল না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কারো প্রভিশনাল পেনশন বন্ধ করিনি। তা এটা কিন্তু আমাদের মানে যদি আমরা অমানবিক হতাম তাহলে আমরা প্রভিশনাল পেনশন বন্ধ করতাম। তা একটা কথা, যখন আগের পৌরনগর উন্নয়ন মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, আমি রাজ্য সরকারের মিটিংয়ে বলেছিলাম সমস্ত পৌরসভার ক্ষেত্রেই আত্মনির্ভর করতে গেলে গ্র্যাচুইটি এবং পেনশন এবং এই যে অ্যামাউন্টটা, এটা রাজ্য সরকার যেমন জেলা পরিষদকে দেয়, এটাও যদি পৌরসভাগুলোকে দেয় তাহলে পৌরসভা কিন্তু অনেক বেশি আত্মনির্ভর হয়ে উঠবে। তার কারণ আমরা এর মধ্যেই কিন্তু কোনো নতুন করে অ্যাসেসমেন্ট করে কোনো আমরা টাকা বাড়াইনি, প্রায় ট্যাক্স বাড়াইনি প্রায় 10 বছর। এখন অবশ্যই ইন্টারিম অ্যাসেসমেন্ট আসতে শুরু হয়েছে, টোটাল অ্যাসেসমেন্টও শুরু হয়েছে। এতে একটু সময় লাগবে। আর 2 মাস ইলেকশনের পিরিয়ডে মাস গেছে, সেই সময় কালেকশন কম ছিল। এই সমস্ত কিছু মিলে তবে এখন তো আমরা অনেকটাই রেগুলারাইজ করে দিয়েছি, আর এই মাসের 31 তারিখের মধ্যে ওদের আবার মায়না হয়ে যাবে। তাই আর এটা আবর্জনাটা টিআরপির জন্য। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
রাজগঞ্জের বেলাকোবা সংলগ্ন শিকারপুর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। শিকারপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধান প্রভা কুজুরের দফতরে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভ চলাকালীন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কি করলেন আজকে? আজকে আমরা শিকারপুর অঞ্চল ঘেরাও করলাম, কারণ এই যে তৃণমূলের প্রধান আর তৃণমূলের যে কাজের সেগুলো আছে, আগের যে স্টাফগুলা, ওরা যেভাবে কাজ করছে, আজকে আমাদের বেশি বেশি বিজেপির মানে মা বোনগুলাই ইসে পাচ্ছে না, অন্নপূর্ণা সব কিছুতে এরা দুর্নীতি। এই জন্য আজকে আমরা অঞ্চলে আসলাম, বাকিদের সাথে কথা বললাম, যারা কেজিও তাদেরকে এখান থেকে বের করে দিলাম। দিন থেরাপি দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। তারপরে কিসের দাবিতে আসলেন আজকে? হ্যাঁ, কিসের জন্য আসলেন? অঞ্চলটাকে যেন ভালোভাবে কাজ হয়, আর যেগুলো ক্যাজুয়াল স্টাফ ছিল সেগুলোকে আমরা বের করে দিলাম এখান থেকে। অন্নপূর্ণা পাইনি, পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। ধূপগুড়িতে পুলিশের অভিযানে 16,800 নেশার ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার 2। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নেশার ট্যাবলেট উদ্ধার করল ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কিষানগঞ্জ থেকে ট্রেনে করে ধূপগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নেশার ট্যাবলেট আনা হচ্ছিল। খবর পাওয়ার পর ধূপগুড়ি শহরের রেল স্টেশন মোড় এলাকায় নাকা চেকিং শুরু হয়। অভিযানের সময় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা 2 যুবককে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে প্রায় 16,800টি নেশার ট্যাবলেট উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি থানার আইসি প্রশান্ত চামলিং এবং মহকুমার ম্যাজিস্ট্রেট সাবির আহমেদ মোল্লা। তাদের উপস্থিতিতেই 2 যুবককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মিঠু রায়, বিশ্বজিৎ রায়। তারা ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট আর মল্লিকপাড়ার বাসিন্দা। প্রাথমিক তদন্তে খবর, কিষানগঞ্জ থেকে ট্যাবলেটগুলি কিনে ধূপগুড়িতে আনা হয়েছিল। হাতবদল হওয়ার আগেই পুলিশের অভিযানে তা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় রুজু হয়েছে মামলা। এই চক্রের সঙ্গে আরও বড় কোনো মাথা জড়িত কিনা তা খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। আমি তো প্রথমে সঠিকটা কিছু বলতে পারবো না। এবার আমি এদিক থেকে যাচ্ছিলাম, দেখলাম ভিড়, দাঁড়ালাম যে কী হয়েছে। তো এখানে এসে যেটা দেখলাম, বুঝলাম বা শুনলাম যে নেশার জাতীয় দ্রব্য পুলিশ ধরেছে 2 জন ব্যক্তিকে এবং তাদেরকে অ্যারেস্ট করেছেন। কোথা থেকে কোথায় যাচ্ছিল তারা, কিছু জানা গিয়েছে? সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি এখানে এসে এখানেই শুনলাম যে 2 জনকে এখানে ধরেছে, আটক করেছে। কিসের মধ্যে ছিল সেই জিনিসগুলো? ব্যাগের মধ্যে হয়তো হবে। আধিকারিকরা এসেছে? হ্যাঁ, আধিকারিকরা এসেছে। যারা এই জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, নেশা জাতীয় দ্রব্য, তারা কোথাকার সেটা কি জানা গিয়েছে? না, সেটা বলতে পারবো না, সেটা তো আধিকারিকরাই বলতে পারবে। কতজনকে আটক করেছে পুলিশ? 2 ছেলেকে দেখলাম। ধীমান রায়ের রিপোর্ট। উত্তরবঙ্গের একমাত্র নৃসিংহদেব মন্দির বেহাল, সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে বৈশাখের শুক্লপক্ষের চতুর্দশীর গোধূলি লগ্নে বিষ্ণুর 4র্থ অবতার নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। সেই নৃসিংহদেবের উত্তরবঙ্গের একমাত্র মন্দির রয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন 12 নম্বর ওয়ার্ডে হাই স্কুল সংলগ্ন একটি পুকুরের ধারে। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী মন্দির বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে, যদিও প্রতিদিনই ভক্তরা এখানে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। স্থানীয়দের দাবি, 1939 থেকে 40 সালের দিকে জয়ন্তীপাড়া এলাকায় সাধারণের উদ্যোগেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়। সেই সময় দেশজুড়ে স্বাধীনতা আন্দোলনের আবহ থাকলেও স্থানীয় মানুষের উদ্যোগে নিয়মিত পুজো অর্চনা শুরু হয়। জানা যায়, গোপালপুরীর জায়গাতেই গড়ে ওঠে এই মন্দির। অষ্টধাতুর মূল বিগ্রহ বর্তমানে পূজারীর বাড়িতে সংরক্ষিত রয়েছে এবং মন্দিরে মৃন্ময়ী প্রতিমায় পুজো করা হয়। সম্প্রতি হাই স্কুল সংলগ্ন ঐতিহ্যবাহী পুকুর সংস্কারের সময় জেসিবি ব্যবহারের ফলে মন্দিরের অংশ এবং মৃন্ময়ী প্রতিমার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে মন্দির চত্বরে পুরনো ইট স্তূপ করে রাখা হয়েছে। অর্ধসমাপ্ত একটি শেডও চোখে পড়ে। মূল মন্দিরে দেবতার আসন ফাঁকা এবং টিনের ঘেরা চত্বরের প্রধান ফটকে তালা ঝুলছে।
বিকেলে পূজারী এলেও নিয়মিত পূজা সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দা রুক্মিণী সরকার সহ বহু মানুষ দ্রুত মন্দিরের সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়েছেন। মন্দিরের পুরোহিত ও দেখাশোনার দায়িত্বে থাকা যতীন্দ্রনাথ রায় বলেন, এই মন্দির উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির গর্ব। এর সংস্কার ও সংরক্ষণের জন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন। ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্বে সমৃদ্ধ এই মন্দিরের যথাযথ সংরক্ষণ ও উন্নয়নে প্রশাসন এবং সমাজের সম্মিলিত উদ্যোগের প্রত্যাশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তো অবস্থা বেহাল, পাশাপাশি কিছুটা কাজ করারও উদ্যোগ নিছে। কি বলবেন এই মন্দির নিয়ে? কন্ট্রাক্টরই করতেছে আর কি। হ্যাঁ, এখন উনি কতদূর করে, আর আমরা চেষ্টা করবো কিছু কালেকশন করার জন্য। সকলের কাছে যাব দুয়ারে, যদি পাই। কত বছরের প্রাচীন মন্দির এবং পুরো প্রাচীন মন্দির, কিন্তু কারো তো দৃষ্টি নাই। তো বহুবার বলছি, কেউ দৃষ্টি দেয় না। কাজেই এখন এইভাবে পড়ে আছে, খুব কষ্টে। দেখো কীভাবে জিনিসপত্র রাখি, ফুল হারমোনিয়াম রাখি, জল এখানে জল পড়ে যায়। এখন ওই ঘরটা ওই কন্ট্রাক্টর করে দিয়েছে জন্য ওখানে জল পড়ে না। আচ্ছা, নরসিংহর প্রতিমাটা কোথায়? ওটা ভেঙে গেছে, ওটা ভেঙে এবার হুমড়ি খেয়ে পড়ে গেছে আর কি। হ্যাঁ, তা ওইভাবে রাখা যায় না, স্বাস্থ্যগত আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। গোপালের বিগ্রহটা পড়ে গেছে, বিসর্জন দিয়েছে। হ্যাঁ, নাগরাজ বাসুকি পড়ে গেছে সমস্ত। ওই ঘরে যা বিগ্রহ ছিল সব শেষ, আমরা বিসর্জন দিচ্ছি। এখন পর্যন্ত মন্দিরটা না হওয়া পর্যন্ত কিছু করা যাচ্ছে না। তবে যদি কিছু প্রভুর করুণায় হয়, নৃসিংহদেবের করুণা হয়, তাহলে জন্মাষ্টমীর মধ্যে যদি পুরনো কিছু দিয়ে করা যায় করবো আর কি। বললাম কি, এই মন্দিরটা কত প্রাচীন? হ্যাঁ, কত প্রাচীন? অনেক 120-25 বছরের বেশি হবে, বহু পুরানো। এটি উত্তরবঙ্গে একমাত্র একমাত্র এখানে একটাই মন্দির, যেটা মহামা মুখার্জি আসছিলেন আসাম থেকে, উনি এই মন্দিরটা তৈরি করছেন। কাজেই ওনার ইয়েতেই আসি, উনি দেহ রাখলে তারপরে আমরা, আমার এক গুরুভাই ছিল, সেই গুরুভাই আমাদের এখানে কাজ করতো। উনি যুদ্ধ হয়েছে, উনি চলে গেলে তারপর আমি দায়িত্ব নিই। আমি প্রায় 27-28 বছর ধরে আসি। কিন্তু কোনো উন্নয়ন হয়নি? না, কোনো উন্নয়ন নেই। কারোর উন্নয়ন না হলে, কারোর যদি দৃষ্টি না থাকে, তাহলে কী করে উন্নয়ন হবে? কাজেই আশেপাশে যারা আছে একটু দেখাশোনা করে, কিন্তু যারা বড় বড় ধরনের আছে তারা কিন্তু কখনো হাত বাড়ায় না যে এই একটা এতদিনের প্রাচীন মন্দির, এটাকে একটু ভালো করে সংস্কার করি। এটা বলা যায় না কার কেমন মনোবৃত্তি। ভগবান তাদের সম্মতি দিক, সকলে আসে এখানে। এখন দেখি কি করা যায়। বর্তমান পরিস্থিতি বলতে তো মন্দিরটা ওই যে ভেঙে দেওয়ার পরে আমরা বলছিলাম যে মন্দিরটা এতদিনের পুরানা মন্দির, 200 বছরের মন্দির। কে ভেঙে দিয়েছে? ওই যে যেখানে পুকুরে কাজ করলো জেসিবি দিয়ে, ওই জেসিবি ঘুরাইতে যায়, লাগিয়ে গেছিলো। লাগিয়ে যাওয়ার পরে তো মন্দিরটা ভেঙে গেল, পুরোটাই ভেঙে গেল। ঘরটা ছিল, ঘরটা পড়ে গেল। তারপরে প্রতিমাটা ছিল, প্রতিমাটাও ভেঙে গেল। তারপরে তো এখন কী করে, ওইটা তো অনেক দিন ধরে ওইভাবেই ছিল, আর কিছু ব্যবস্থা করা হয় নাই। ঠিক আছে, তারপরে তো কাজ বন্ধ হয়ে গেল, পুকুরের কাজ হয়ে সব বন্ধ হয়ে গেল। তারপরে কিছু করা বলে আমরা বললাম যে তোমরা কিছু পয়সা করি না দিলে পরে মন্দিরটা হবে কি করে। তারপরে এরা কি ব্যবস্থা আর কি গল্প টল্প বলে হবে, একটু দেরি হবে। এখন পরিস্থিতি কি রয়েছে? উত্তরবঙ্গের একটা প্রাচীন মন্দির। হ্যাঁ, এখন অবস্থা হচ্ছে বলতে এই যে দেখা যাচ্ছে যেটুকু খারাপ করছে, দেখা যাক আরও কি হয়। আমরা চাই যে ভালো হোক, দশেরা এসে বসতে পারে, যেন যেভাবে স্ট্রাকচারটা করছে। আগে অসুবিধা হয়তো, ছোট ঘর ছিল, বসতে পারতো না ভক্তরা। এখন সেই হিসাবে ভক্তরা জায়গা দিছে, বড় করছে আরও মন্দিরটা। এই মন্দিরটা কার ছিল? এখন কি দেখাশোনা করে? এখন দেখাশোনা করে রাখাল দেবী যতীন রায় বলে একজন আছে। আর ছিল কার এই মন্দিরটা? এই মন্দিরটা ছিল আগে গোপাল বুড়ি, ওনার ভদ্র মহিলা ছিল, বয়স্ক, ওনার নামে ছিল গোপাল বুড়ি বলতে। এই যে নরসিংহ মন্দির তো উত্তরবঙ্গে কোথাও দেখা যায় না, একমাত্র জলপাইগুড়িতে একটাই ছিল, সেটাও ভগ্নদশা এবং শেষ হয়ে গেছে অনেক বছরের আগে। বললাম না 200 বছরের কাছাকাছি। আমরা তো আমাদের বয়স কত, আমরা তার আগের থেকে বলে এটা মন্দির। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পঞ্চাশ বছরের পুরনো সরকারি নীতির পরিবর্তনের দাবিতে কৃষি অধিকর্তার দপ্তরে সার ব্যবসায়ীদের বিক্ষোভ। ধূপগুড়িতে পুলিশের অভিযানে 16,800 নেশার ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার 2।
শিকারপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ, তৃণমূল নেতাদের লক্ষ্য করে জিম থেরাপি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।